বলছিলাম অল বাংলা নিউজ পেপার এসে পড়ে শোনাই, আন্তর্জাতিক খবরও কিন্তু আমার কাছে থাকে। এটি একটি এডুকেশনাল প্ল্যাটফর্ম, এটি একটি এক্সপ্লানেশন প্ল্যাটফর্ম, এটি একটি ইনফরমেটিভ প্ল্যাটফর্ম। এখানে এসে তথ্য জানাই হবিগঞ্জে এনসিপি জুলাই পথযাত্রায় হামলা, সার্জিস সহ কয়েকজন আহত। হবিগঞ্জের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পথযাত্রার হামলার ঘটনা ঘটেছে, যাতে সার্জিস সহ কয়েকজন আহত হয়েছে। টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিকের কথাও বলা হয়েছে। হাইকোর্ট একটি রুল দিয়েছে। মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে। দফায় দফায় প্রথম দফায় মারধরের পর লাইব্রেরিতে ঢুকেও রেহাই মেলেনি, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয় আরেক দফা পিটুনি। শেষমেশ ছাত্রলীগ পরিচয়ে দুজনকেই তুলে দেওয়া হয় পুলিশের হাতে, এমনটি লিখেছে 2 ঘন্টা আগে জনপ্রিয় সংবাদ মাধ্যম বিবিসি নিউজ বাংলা। শিরোনাম করেছে যে মারধরের পর ছাত্রলীগ পরিচয়ে কারাগারে, যা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চলুন তথ্য জানার চেষ্টা করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্যদের নেতাদের এই কর্মকাণ্ড বাংলাদেশে নানা আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা ঘিরে গত 2 দিন দেশ জুড়ে আলোচনার কেন্দ্র ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং শিবির নেতাদের বিরুদ্ধে মব তৈরি ও অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলেছে অনেকেই। এছাড়া 3 দফা মারপিটের পর দুজন ছাত্রকে ছাত্রলীগ পরিচয়ে পুলিশে গ্রেপ্তার করার বিষয়টি ক্যাম্পাসে ট্যাগিং এর রাজনীতিতে পুনরাবৃত্তি কিনা এমন প্রশ্ন সামনে এসেছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ঘটনায় আটক 2 জনকে মঙ্গলবার সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এরপর থেকেই ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র সংসদ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তেজিত করে ফেলে বলে জানা গেছে। ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি জানিয়ে কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে কোনো সংঘাতের ঘটনা না ঘটলেও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান। এছাড়া ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ শুরু করেছে বলেও জানা গেছে। বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা। মানবজমিন পত্রিকার খবরের প্রধান শিরোনাম হয়েছে এটি, হামিদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। এই 2 জনের নাম কিন্তু বিখ্যাত ব্যক্তি, 2 জনই কিন্তু বিখ্যাত ব্যক্তি। কেমন বিখ্যাত ব্যক্তি চলুন, বিবিসির এই খবর প্রকাশ করেছে এবং মানবজমিনের বরাত দিয়ে বিবিসি লিখেছে। সুতরাং পড়ি বিবিসি বাংলা। খবরটিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা ও অন্যান্য অভিযোগে বাংলাদেশের সাবেক 2 রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া অভিযোগ তদন্ত সংস্থায় পাঠানো হবে। তদন্ত সংস্থা সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন SM মইনুল করিম এই তথ্য জানিয়েছে। এদিকে গতকাল হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনজীবী শিরিন মুনির দাবি করেন, হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে JMC বিল্ডার্সের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণ গ্রহণ এবং এস আলম গ্রুপের স্বার্থ রক্ষায় মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা অভিযোগ উঠে এসেছে। এটি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম মানবজমিনে প্রকাশিত খবরের শিরোনাম। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং আপনার হচ্ছে আরেকজন হামিদ, আব্দুল হামিদ, সেই রসিক মানুষ, এদের 2 জনের নামেই আন্তর্জাতিক আপনার হচ্ছে অপরাধ ট্রাইব্যুনালের মামলা হয়েছে এবং সেটি তদন্ত সংস্থায় পাঠিয়েছে, এমন খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। আমি প্রতিদিন 10:30টায় আসি আপনাদেরকে জনপ্রিয় খবরগুলো কি কি আছে সেগুলো নিয়ে কথা বলি। আপনি যদি একটু চিন্তাশীল মানুষ হন, আপনি যদি একটু বুদ্ধিমান মানুষ হন, তাহলে অল্প সময়ে যে আমি সমস্ত তথ্য দিচ্ছি আপনি আমার লাইভটি স্কিপ করবেন না। কারণ জ্ঞানই শক্তি। যার জ্ঞান নেই আর যার জ্ঞান আছে সে কখনো এক হতে পারে না। জ্ঞান অর্জন করার জন্য প্রতিদিন আপডেট হতে হয়। আজকে 28 তারিখ, কালকে কিন্তু 29 তারিখ হয়ে যাবে, সময় বদলে যাবে।
আপনি যদি তথ্য না বদলান আপনি আপডেট হতে পারবেন না, পৃথিবীর একটা জায়গায় থেমে যাবেন। আমাকে আপনার অবহেলা মনেই হতে পারে, কিন্তু একবার চিন্তা করে দেখুন যদি আপনি চিন্তাশীল হন। যুগান্তরের প্রধান শিরোনাম টাকায় মেলে বিচারকের স্বাক্ষর। এই প্রতিবেদনে বলা হয়েছে ঢাকার আদালত পাড়ায় টাকা খরচ করলেই মেলে বিচারকের জাল স্বাক্ষর, সিল। টাকা দিলেই তৈরি হচ্ছে বাংলাদেশের অদলে নথি। গ্রেপ্তার পরোয়ানা, সমন, নোটারি হলফনামা, কাবিননামা, এমনকি মামলার সার্টিফাইড কপি বা নকলের কপিতেও বসানো হচ্ছে বিচারকের জাল স্বাক্ষর এবং সিল। দৈনিক যুগান্তরের একটি গুরুত্বপূর্ণ খবর হয়েছে কি ধরনের জালিয়াতি হচ্ছে। যুগান্তরের প্রধান শিরোনাম হয়েছে টাকায় মেলে বিচারকের স্বাক্ষর। আপনি একবার চিন্তা করে দেখেছেন বাংলাদেশে আইন শৃঙ্খলা, মানে যেখানে মানুষের একমাত্র আশ্রয়স্থল, যে অনেক সময় বিচার পায় না, পুলিশে বিচার পায় না, বা গ্রামের সালিশে বিচার পায় না, বা বিভিন্নভাবে বিচার পায় না, গরিব মানুষ বিচার পায় না, সেই জায়গায় কি একটি কাজ দুর্নীতি অন্যায় করছে যে সরাসরি টাকায় বিচারকের সিল স্বাক্ষর দিয়ে সে রেডি করে দিচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, সমন, নোটারি হলফনামা, কাবিননামা, এমনকি আপনার কি লাগবে সব বানিয়ে দিচ্ছে। দৈনিক যুগান্তরে এমন খবর এসেছে এই সব নথি ব্যবহার করে চলছে প্রতারণা, হয়রানি এবং বিচার প্রক্রিয়ার বিভ্রান্ত করার কারসাজি। ঢাকার অধস্তম আদালত কেন্দ্রিক এমন একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান দৈনিকটি পেয়েছে বলে এই খবরটিতে উল্লেখ করা হয়েছে। বলছিলাম গুরুত্বপূর্ণ খবর, আদালতের নথি এজাহার তদন্ত প্রতিবেদন। সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায় আদালত প্রাঙ্গণের কিছু ফটোকপির দোকান, দালাল, অসাধু আইনজীবী এবং কিছু অসৎ কর্মচারীর যোগসাজশে তৈরি হয়েছে এই নেটওয়ার্ক। বিচারক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আদালতের নথি জালিয়াতি ঠেকাতে দ্রুত প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা প্রয়োজন। কেন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করবেন না? এদেশে কেন প্রযুক্তি নাই? প্রযুক্তি ব্যবস্থা কিন্তু কত আগে ডিজিটাল হয়েছে, আর ডিজিটাল হলে আপনি কি করবেন? যারা দায়িত্ব পালন করছে কিছুই জানে না ভাই, চ্যালেঞ্জ কিছুই জানে না, মানে আধুনিক পৃথিবী সম্পর্কে জানে না, তথ্য প্রযুক্তি সম্পর্কে জানে না, মডার্নিটি সম্পর্কে জানে না, যে দেশ যে পৃথিবী যে কোথায় এগিয়ে যাচ্ছে তারা এখনো সেই খবর রাখে না। দাদার আমালের নিয়োগ পাওয়া, সে পাস কোর্সে পড়ে আইছে, কোথায় থেকে ডিগ্রি পাস করে এসে এখন হয়েছে বিরাট সচিব। আমি কাউকে ছোট করে কথা বলছি না, এটা সবাই না, কিছু জনের কথা বলছি, এর মধ্যে কিছু দক্ষ সচিবও আছে, তাছাড়া রাষ্ট্র চালাবে কিভাবে? আমি কথা বলছিলাম যে ডিজিটাল আপনি করবেন না কেন? আমার ফোন আপনি ট্যাগিং করেন আমি নেতা, আমার ফোন আপনি ট্যাগিং করেন আমি বড় কর্মকর্তা, আমাকে আপনি ফলো করেন। এই গোয়েন্দাগিরির ক্ষেত্রে তো আপনারা খুব এগিয়ে আছেন, অন্যান্য কাজে কেমন এগিয়ে আছেন? প্রযুক্তিকে বাড়ান, শিক্ষা খাতকে উন্নত করুন, মানে যেখানে যেটা দরকার সেখানে সেটা নেই, বরং অন্যায়। ডিজিটাল প্রত্যেকটা জায়গায় ডিজিটাল করতে হবে। ডিজিটাল হলে মানুষ প্রতারিত হয় কম। এই ডিজিটাল সব জায়গায় আসতে হবে। 20 টাকা দিয়ে আলু কিনবো, তবুও সেখানে পেমেন্ট দেবো আপনার হচ্ছে ডিজিটালে। 1 টাকাও কেউ ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। আরে ভাই, এটা অসম্ভব নাকি? উন্নত বিশ্বের দিকে তাকান, তারা করে ফেলেছে, আপনি কেন করতে পারেন না? আমি উন্নত বিশ্বে দেখছি যে একদিনে 300 টাকা মজুরি পেয়েছে, সে গিয়ে যখন তার মজুরি তুলতে যাচ্ছে ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল ভাবে নিতে হচ্ছে, ফলে তার ডেটা থেকে যাচ্ছে, সাথে সাথে ট্যাক্স কেটে নিচ্ছে। ওইভাবে কাটেন, এটাও তো পারেন না, কি বলবো? যাই হোক, ক্ষমা করবেন, ব্যক্তিগত মতামতটি প্রকাশ করে ফেলছি। আমি আসলে একটু মানে কি বলবো, কিছু কিছু ক্ষেত্রে আবেগী হয়ে যায়, যেগুলো খুব দরকার সেগুলো যদি করা না হয় তখন আমি একটু অন্য রকমের বলছিলাম গুরুত্বপূর্ণ খবর। প্রথম আলোর একটি প্রধান সংবাদ শিরোনাম শিল্পে গ্যাস সংযোগ আপাতত বন্ধ। এটি কিন্তু দেখুন, একটা চিন্তা করুন, শিল্প ইন্ডাস্ট্রি, একটা দেশ উন্নত হয় কখন? এই কত মানুষ বেকার হয়ে বসে রয়েছে, এই লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষও বলা চাইলে, কোটি কোটি মানুষ দেখেন গা, আপনার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টস, মেডিসিন ইন্ডাস্ট্রি, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য, ইলেকট্রনিক্স, বিভিন্ন রকমের জায়গায় পোশাক শ্রমিক সহ কৃষিও থেমে যাবে। আপনি চিন্তা করেছেন শিল্পে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ, ধরুন কৃষি কিভাবে থেমে যাবে? বাস্তু সংস্থান পড়েছেন জীবনে? নাম শুনেছেন বাস্তু সংস্থান কি? একটা সমাজে একটা স্তরের একটা জিনিস যদি হঠাৎ নাই হয়ে যায়, পুরো সিস্টেমটা ভেঙে যায়। এইটাই হচ্ছে বাস্তু সংস্থান। তো যেখানে আপনার কি বলে ইন্ডাস্ট্রি, মিল শিল্প, গ্যাসের অভাবে হচ্ছে ইন্ডাস্ট্রি আপাতত বন্ধ, দেশ জিডিপি পিছিয়ে যাবে, মানুষ গরিব দরিদ্র হয়ে যাবে, দিন আনে দিন খায়, সেসব মানুষের কষ্ট হবে।
সার্বিকভাবে এটার ইফেক্ট পড়বে। কারেন্ট আপনি 1 মাস 2 মাস বুঝতে পারবেন না, কিন্তু গড় হিসাব করলে 12 মাসে 1 বছর 2 মাস এটার ইফেক্ট গিয়ে পড়বে আপনার সামনে 2-3 মাস পরে, এটি তখন বোঝা যাবে। গুরুত্বপূর্ণ খবর বলছিলাম, একটি ব্রেকিং নিউজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে যে শিল্প গ্যাস সংযোগ আপাতত বন্ধ। গ্যাস সংযোগ না থাকলে সেসব অনেক ইন্ডাস্ট্রি, বেশিরভাগ ইন্ডাস্ট্রি এই গ্যাসটা নিয়ে করে কি, তারা নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে। এই বিদ্যুৎ দিয়ে তারা মিল ইন্ডাস্ট্রি চালায়। তো আপনি যদি তাকে এই গ্যাস সংযোগ না দেন, সেসব কোম্পানি মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তখন দেশের অর্থনীতিটা কি হবে আপনি একবার ভেবে দেখেছেন? এইসব শিরোনাম কিন্তু আমার কাছে আছে। আজকের পত্রিকার প্রধান একটি খবর হয়েছে, রাতের ভোটে 32 ডিসি বাধ্যতামূলক অবসরে। অন্যায় অনেকেই করেছে, অন্যায় তো অনেকেই করেছে। সার্বিকভাবে বলতে গেলে এদেশে সবাই অন্যায় করেছে, কেউ অন্যায়ের বাইরে নয়। সব দালাল ছিল, দেখেছি তো। বরং যারা দালালি কম করেছে তাদেরকে দালাল আখ্যা দিয়ে ওই দালালগুলো নতুন কিছু দালাল যায় দখল করেছে। হ্যাঁ, দখল করে তারা ওই যে নিজেদেরটা একটু কম করে যাবেনি বা ই হবেনি ব্লেম দিচ্ছে বিভিন্ন মানুষকে। তো এখন সবাই আমরা চাচ্ছি যে দেশকে নতুন ভাবে সাজাবো। আপনি জিনিসটা বুঝেন, আপনি নেগেটিভলি নেবেন না। একটা নতুন বাংলাদেশের কথা বলতেছেন, আবার আপনি কিছু মানুষকে বাদ দিয়ে নতুন বাংলাদেশের কথা বলবেন। এটা কি হয়? এটা তো হয় না, এটা তো সম্ভব না। আপনি মনে হয় বুঝতে পারেন না আমি কি বলছি। আপনি বললেন যে এটি একটি নতুন বাংলাদেশ, ফাইন, আমি নতুন বাংলাদেশের একজন যাত্রী। তো সে সময় দালালি করে নাই কে? আওয়ামী লীগের সবাই দালালি করেছে। সাধারণ মানুষ, অল্প একটু ছোটখাটো সুতুরে নেতা, গ্রামের পাতি নেতা, সেও আগে সরকারের দালালি করছে। এখন যদি সবাইকে এভাবে বাদ দেওয়া হয়, তাহলে দক্ষ যে আপনার হচ্ছে প্রোডাকশন আছে, দক্ষ যে স্কিল আপনার হচ্ছে স্কিলস আছে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, এগুলো ভেঙে যাবে। একটা রিক্সা চালককে আপনি বিমান চালাতে দিবেন, মানে সে অন্যায় করেছে, সে এখন কি কার্যক্রম করছে? সে কি এখন কোনো খারাপ কাজ করছে? আপনি বলেন যে নতুন বাংলাদেশের কথা, তার বর্তমান মোটিভ ফলো করুন। সেই কর্মকর্তা, সেই সচিব, সেই পুলিশ সুপার, যদি তার মধ্যে বর্তমানে অনুশোচনা থেকে নিজে সংশোধন হয়, আপনি কেন তাকে শাস্তি দিতে যাচ্ছেন? বলছেন যে নতুন বাংলাদেশের কথা। আপনি বাংলাদেশ কাকে নিয়ে গঠন করবেন? এইসব মেধা, এইসব দক্ষ লোক দিয়েই তো আপনি বাংলাদেশ বানাবেন। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। যে অপরাধ করবে তাকে শাস্তি দিতে হবে, গুরুতর অপরাধীকে শাস্তি দিতে হবে। আইন সবার জন্য সমান, সে হোক রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট বা যে কেউ হোক। দেখছি তো বাংলাদেশে কি হচ্ছে। তারপরেও পরিবর্তন করতে হবে নিজেদের। হ্যাঁ, রাষ্ট্রের এভাবে সবাইকে আপনি হচ্ছে মাইনাস করে দিয়ে একটা উন্নত রাষ্ট্র গড়তে পারবেন না।